কারচুপির চেষ্টা হলেই ভোট বন্ধ, সিইসির হুঁশিয়ারি, আচরণবিধি নিয়ে কঠোর হচ্ছে কমিশন। সন্ত্রাসী দল বিএনপির হাতে বাংলাদেশকে তুলে দেয়া হবে না বললেন শেখ হাসিনা, সুষ্ঠু ভোটের আশ্বাস। দেশ জুড়ে ভোটের প্রচার, বিরামহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী ইগোলা ট্রাক, অভিযোগ পাল্টা অভিযোগে ভোটের মাঠে উত্তেজনা। আমার কি দোষ ছিল? আমার স্ত্রী সন্তানের কি দোষ ছিল? আগুন সন্ত্রাস প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, প্রতিবাদী সমাবেশে নাশকতাকারীদের ধিক্কার। ত্যাগ আর বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি। আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। নিউজিল্যান্ডে ইতিহাস গড়ল টাইগাররা, 16 বছর পর কিউইদের মাটিতে প্রথম ওয়ানডে জয়। দ্বাদশ সংসদ নির্বাচনে একটা ভোটও কারচুপির চেষ্টা করা হলে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আর আচরণবিধি লঙ্ঘন ও প্রার্থীদের বিরুদ্ধে অন্যান্য অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল হবে বলে জানিয়েছেন কমিশনার আনিসুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন মিনালা দিবা। বরিশাল জেলার সব আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সভায় সিএসি বলেন, ভোটের মাঠে অনিয়ম করতেই হবে এমন বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসতে হবে। ভোটারদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। এটা আপনারা যদি কেউ কোন রকম ব্যত্যয় সৃষ্টি করেন, হয়তো আপনাকে আমি দেখতে পাবো না, কিন্তু সেন্টারের খবরটা পেয়ে যাবো। রিটার্নিং কর্মকর্তা ভোটের ফল পাল্টাতে পারেন না উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। সেন্টারে যদি একটা ভোট কারচুপি হয়, যদি খবর আসে, ওই সেন্টারের ভোট সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। সকাল 8টায় যদি হয়, 9টায় যদি হয়, আমরা এবার বন্ধ করে দেব। এদিকে নির্বাচন ভবনে গণমাধ্যমের সাথে আলাপে কমিশনার আনিসুর রহমান বলেন, ভোটে না আসার অধিকার রাজনৈতিক দলের আছে, তবে অন্যকে বাধা দিলে শাস্তির বিধান রয়েছে আইনে। ভোটে না আসা এই অধিকার আছে। আমাদের 44টা রাজনৈতিক দল নিবন্ধিত আছে, তারা ভোটে আসেনি, এই অধিকার তার যেমন আছে। তিনি তার ভোটাধিকার তিনি নিজে প্রয়োগ নাও করতে পারেন, সেই অধিকার আছে, কিন্তু অন্যকে ভোট দিতে বাধা দেওয়া এটা আইনে এবারও আমরা সংশোধনী এনেছি। কঠোরতম আপনারা জানেন যে 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড, উভয়দণ্ড, এই বিষয়গুলি আমরা অবহিত করেছি। মাদারীপুর 3 আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যুর ঘটনাতেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কমিশনার। একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মারা গিয়েছেন, এটা একটু আগেই শুনলাম। আমরা যে সোর্স থেকে শুনেছি, সাথে সাথেই আমরা কিছু রিপোর্ট চেয়েছি, কারণ রিপোর্টগুলো প্রেক্ষিতে আমরা কঠোর সিদ্ধান্তে চলে যাব। আচরণবিধি মানানোর বিষয়ে দায়িত্বে অবহেলার অভিযোগে ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের কথা জানিয়েছে কমিশন। সংশ্লিষ্ট থানার ওসিদের নির্লিপ্ততার কারণে সেখানে তাদেরকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। আসন তো বলতে পারবো না, ঝিনাইদহকে শৈলকুপা আর হলো হরিণাকুণ্ড। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দলটির হাতে বাংলাদেশকে তুলে দেয়া হবে না। 6 জেলার সাথে ভার্চুয়ালি নির্বাচনী জনসভা থেকে আন্দোলনের নামে দলটির ভয়ঙ্কর রূপের কথা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। আওয়ামী লীগ সভাপতি বলেন, জনগণ সুষ্ঠুভাবেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের ভার্চুয়ালি জনসভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
দ্বিতীয় দফার জনসভায় কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, নেত্রকোনা, রাঙামাটি ও বরগুনার সাথে যুক্ত হন শেখ হাসিনা। স্থানীয় নেতাদের বক্তব্যও শোনেন তিনি। নেত্রকোনার সীমানায় তারা কিছু করতে পারে নাই। বক্তৃতায় আওয়ামী লীগ সভাপতি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে। জনগণ নাগরিক অধিকার প্রয়োগ করে গণতন্ত্রকে সুরক্ষিত রাখবে। আমরা কয়েকজনকে প্রার্থী করেছি, কিন্তু তারপর আমরা উন্মুক্ত করে দিয়েছি। সকলে জনগণের কাছে যাবেন, ভোট চাইবেন, জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। আমি চাই নির্বাচনটা শান্তিপূর্ণ হোক এবং জনগণের যে ভোটের অধিকার সেটা তারা সঠিকভাবে প্রয়োগ করতে পারুক এবং গণতন্ত্রটাকে আমরা সুরক্ষিত করতে চাই। বাংলাদেশের ইতিহাসে শান্তিপূর্ণভাবে একবারই ক্ষমতা বদল হয়েছিল, যখন আমি 2001 সালে আমাদের 5 বছর শেষ করে, সেই জুলাই মাসের 15 তারিখ 5 বছর শেষ করি, এরপর ক্ষমতা হস্তান্তর করি। এছাড়া বাংলাদেশে কোনোদিন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়নি। বঙ্গবন্ধু কন্যা বলেন, দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতা চায় না আওয়ামী লীগ। আন্দোলনের নামে বিএনপির ভয়ঙ্কর রূপও তুলে ধরেন তিনি। আজকে বিএনপি তার নির্বাচন ঠেকানোর নামে রেলে আগুন দিল, ফিশ প্লেট খুলে ফেললো, রেলের বগি পড়ে সেখানে একজন মানুষ মারা গেল, বাসে আগুন দিচ্ছে। আমি বলবো, যারা আগুন দিয়ে মানুষ পড়ছেন, বাপের ভাগিদার আপনারই হবেন, ও তার নিজের কিছু হবে না। ও তো ওখানে জুয়া খেলে ভালোই আছে, আর আপনাদের হুকুম দিচ্ছে, আপনারা নাচেন। কার জন্য নাচেন? জীবনে কোনোদিন ও তো দেশেই আসে না, এমনকি মা মনে মনে তাও তো দেশে আসে না। এত সাহস থাকলে একবার দেশে এসে দেখুক না। এদেশের মানুষ এই যে হত্যাকাণ্ড, এর প্রতিশোধ তারা নেবেই। আওয়ামী লীগ প্রধান বলেন, গেল 15 বছরে বদলে যাওয়া বাংলাদেশকে আর সন্ত্রাসী কোনো দলের হাতে তুলে দেয়া হবে না। বিএনপি কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী দল। জামাত যুদ্ধাপরাধী দল। এই যুদ্ধাপরাধী সন্ত্রাসীদের হাত থেকে দেশকে মুক্ত রাখতে হবে। বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে আর কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না। 6 জেলার জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি। সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে জনগণের সেবা করার সুযোগ দেবেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। দেশজুড়ে চলছে নির্বাচনী প্রচার, ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নেতাকর্মী সমর্থকদের নিয়ে মত বিনিময়ের পাশাপাশি পথসভা, উঠান বৈঠকে ভোট চাইছেন প্রার্থীরা। উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে চেষ্টা করছেন ভোটারদের মন জয়ের। প্রতিনিধি ও সহকর্মীদের সহায়তায় রত্না জামানের প্রতিবেদন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাটে পথসভা করেন। এর আগে সকালে ওবায়দুল কাদের নোয়াখালী 6 আসনের কোম্পানিগঞ্জের বসুরহাট, টেকের বাজার সহ আশপাশের কয়েকটি এলাকায় গণসংযোগ করেন। এই পরগাছাকে রাজনীতি থেকে অস্তিত্বহীন করতে হবে। সেই এবারে নির্বাচন উপলক্ষে আমরা নিচ্ছি। এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে না, এরা বাংলাদেশের স্বাধীনতা মানে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নোয়াখালী 3 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ কিরণ। সিলেট নগরীর সোভানীঘাট কাঁচাবাজার এলাকায় গণসংযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট 1 আসনের নৌকার প্রার্থী ডক্টর AK আব্দুল মোমেন। এ সময় তিনি বলেন, গ্রামগঞ্জেও নির্বাচনের জোয়ার শুরু হয়েছে। গ্রামে গঞ্জে সব জায়গায় নির্বাচনের জোয়ার শুরু হয়েছে এবং স্বতঃস্ফূর্ত আপনার কি পাচ্ছি, উৎসাহ পাচ্ছি, অনুপ্রেরণা পাচ্ছি। রাত পর্যন্ত বাচ্চারা ঘুমায় নাই, তারা ইলেকশনের আপনার আন্দোলনে খুব উৎসাহিত বোধ করছে। কুমিল্লা সদরের আমতলী সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন কুমিল্লা 6 আসনের আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আকমা বাহাউদ্দিন বাহার। বিভিন্ন স্থানে গণসংযোগ করেন 6 আসনের স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। 298 নম্বর খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা রামগড় উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। সদরের ঠাকুরছড়ায় গণসংযোগ করেন নাঙ্গল প্রার্থী মিথিলা রোয়াজা এবং তৃণমূল বিএনপির উৎসেপর মার্মা। রাঙামাটি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপঙ্কর তালুকদারের সঙ্গে তার সহধর্মিণী বিটা তালুকদার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন।
ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনের নৌকার প্রার্থী নীলুফার আঞ্জুম পপি গৌরীপুর বংনামারি খুলিয়ারচর এলাকায় ভোটারদের সাথে মতবিনিময় করেন। রংপুর ৩ আসনে নাঙ্গলের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের নগরীর দর্শনা এলাকায় দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদের কবর জিয়ারত শেষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। ভোলা ১ আসনে নৌকার প্রার্থী তোফায়েল আহমেদ ভোলা পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সমর্থকদের সাথে উঠান বৈঠক করেন। তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ভোলা ৩ আসনের নৌকা প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন। পাবনায় চলছে জমজমাট প্রচার। পাবনা ৫ সদর আসনে নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। সিরাজগঞ্জ ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস বেলকুচির বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। রত্না জামান, ২১শে টেলিভিশন। সারা দেশের মতো রাজধানীতেও জমে উঠেছে নির্বাচনী প্রচার। দর্শক, ঢাকা ৬ আসনের প্রচারণায় আছেন সাইদ খোকনের প্রচারণায় আছেন সহকর্মী মোহাম্মদ নূরনবী। তার কাছ থেকে জানবো সেখানকার খবর। নূরনবী, আজকে কেমন দেখছেন প্রচারণা, একই সঙ্গে ভোটারদের ভাবনার বিষয়টিও বিস্তারিত যদি জানাতেন। প্রচারণা সমান তালে চলছে। আমি যে আসনে আছি সেটা বাংলাদেশের ১৭৯তম সংসদীয় আসন, যেটাকে বলা হচ্ছে ঢাকা ৬ সংসদীয় আসন। এই আসনটি মূলত ঢাকার পুরান ঢাকায় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড, ৩৭ থেকে ৪৬ নম্বর ওয়ার্ড হচ্ছে ঢাকা ৬ আসনটি। এই আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এই প্রার্থীগুলো সারা দিনেই কোনো না কোনোভাবে তাদের নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন, ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। আবার ভোটাররাও যেটা হচ্ছে যে যারা পুরান ঢাকার মানুষের কল্যাণে এবং পুরান ঢাকার নাগরিক সমস্যাগুলো সমাধানের জন্য এগিয়ে আসবে, তাদেরকে তারা তাদের জনপ্রতিনিধি করে সংসদে পাঠাবে। আমরা আছি সাইদ খোকনের একটি মতবিনিময় সভা। আমরা সাইদ খোকনের কাছে জানতে চাবো যে সাইদ ভাই, আপনি তো নির্বাচনী মাঠে আছেন, কীরকম মনে হচ্ছে? এলাকার জনগণ, আমাদের নেতাকর্মী অনেক উৎফুল্ল। নির্বাচনী আমেজ অলরেডি শুরু হয়ে গেছে। আমরা প্রচারণা করছি এবং বেশ ভালো সাড়া পাচ্ছি। আপনি একটু বলবেন যে কোন বিষয়টাকে আপনারা বেশি প্রাধান্য দেবেন? ৭ তারিখে ভোটে আপনারা বলছিলেন যে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার বিষয়টি। আমাদের নেত্রী বলেছেন যে এইবারের নির্বাচন স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচন। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট পুরনো ঢাকা গড়ব এবং নেত্রীকে উপহার দেব ইনশাল্লাহ। আপনি তো পুরান ঢাকারই সন্তান, তাহলে ভোটাররা কীরকম আপনাকে সমর্থন করছে বা আপনি যে মত বিনিময় করেছেন কি জানতে পাচ্ছেন? ভোটারদের সমর্থন রয়েছে। আমি এই এলাকার সন্তান, আমি ঢাকার সন্তান। তাদের সন্তানকে পেয়ে তারা অনেক আনন্দিত, অনেক খুশি। তাদের সমস্যাগুলো আমরা আমাদের মুরব্বী যারা আছে সবাইকে নিয়ে ইনশাল্লাহ সমাধান করব। রাহি, আপনি যেটা শুনছিলেন যে এখানকার আওয়ামী লীগ সমর্থিত যে প্রার্থী তিনি বলছিলেন যে তিনি এই পুরান ঢাকারই সন্তান এবং পুরান ঢাকার মানুষের যেই সমস্যা, সংকট, সম্ভাবনা সব কিছুই তিনি জানেন এবং তিনি যদি এই আসনে নির্বাচিত হন তাহলে নাগরিকদের সকল সমস্যা সমাধানের জন্য আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবেন। কারণ এর আগে তিনি সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তিনি একেবারে নিবিড়ভাবে মানুষের সংকটের কথা জানেন এবং তিনি এটা সমাধানের জন্য উদ্যোগী হবেন। তো এই ছিল ঢাকা ৬ আসন থেকে নির্বাচনের খবরাখবর। ফিরে যাচ্ছি মূল স্টুডিওতে। ধন্যবাদ নুরুন্নবী। এবার ভোটের মাঠে নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীরা। নৌকা প্রতীকের পাশাপাশি ঈগল, ট্রাক সহ বেশ কিছু প্রতীকে লড়ছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা। কিছু স্থানে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উত্তেজনাও ছড়িয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগ থাকলেও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন নির্বাচন পর্যবেক্ষকরা। মানিক শিকদারের রিপোর্ট। আওয়ামী লীগের নৌকার বিপক্ষে জাতীয় পার্টির লাঙ্গল, তৃণমূল বিএনপির সোনালী আঁশ সহ ২৭টি দল নির্বাচনে অংশ নিলেও ৩৮২ স্বতন্ত্র প্রার্থীরাই জমিয়ে তুলেছেন নির্বাচনী প্রচার। এরই মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ২৬৯ জন প্রার্থী ভোটে অংশ নিচ্ছেন। বেশিরভাগ আসনেই স্বতন্ত্র প্রার্থীরা মূল প্রতিদ্বন্দ্বী। স্বতন্ত্রের তালিকায় ২৮ জন সাবেক সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, প্রভাবশালী নেতারাও আছেন।
এরই মধ্যে সারা দেশে স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় উৎসব মুখর হয়ে উঠেছে নির্বাচনের মাঠ। দলীয় প্রার্থীদের মতোই নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারের দুয়ারে প্রার্থীরা। নৌকার হেভিওয়েট প্রার্থীদের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটাররা। ফরিদপুর ৩ আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী নেতা একে আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন শামীম হকের সাথে। অভিযোগ পাল্টা অভিযোগে ভোটের মাঠে ছড়াচ্ছে উত্তাপ। আপনি কি তো আপনাদের স্বতন্ত্র প্রার্থী, আপনি তো আওয়ামী লীগ, আপনার নৌকা দেন, তো মানুষ এগুলো বুঝে। ফরিদপুর ৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে আবারও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। এই আসনেও আওয়ামী লীগ প্রার্থী জাফরুল্লাহর সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে প্রার্থীরা নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এই এলাকার ৯৫% মানুষ বঙ্গবন্ধুরে ভালোবাসে। সেই অঞ্চলের মানুষ এত ক্ষিপ্ত কেন? তারা নৌকার উপরে বিরক্ত না, তারা একটা ব্যক্তির উপরে বিরক্ত। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়া ৩-এ গত ২টি সংসদ নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও এবার প্রার্থী হয়েছেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনু। এই আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তীব্র লড়াইয়ের আভাস মিলছে। শুরু থেকেই অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত কুষ্টিয়ার ভোটের রাজনীতি। প্রতি ইউনিয়নে ওনাদের লোকজনরা থির দিচ্ছে। এইরকম চলতে থাকলে সমস্যা হবে, কিন্তু আশা করব অল্প দিনেই প্রশাসন এটাকে ট্যাকেল দিতে পারবে। হবিগঞ্জ ৪ আসনে নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর মাথা ব্যথার কারণ সামাজিক মাধ্যমে তুমুল জনপ্রিয় ব্যারিস্টার সাইদুল হক সুমন। তিনি লড়ছেন ঈগল প্রতীক নিয়ে। আমি স্বতন্ত্র ঠিকই, কিন্তু আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং জননেত্রী শেখ হাসিনার পারমিশন নিয়ে স্বতন্ত্র। এছাড়া দেশব্যাপী ২৬৮টি আসনে নৌকা, লাঙ্গল ও অন্যান্য দলীয় প্রতীকের সাথে স্বতন্ত্র প্রতীক ঈগল, ট্রাক, কেতলির লড়াই জমবে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান পর্যবেক্ষকদের। যদিও নির্বাচন কমিশনের হাতে অনেক ক্ষমতা, কিন্তু সরকার যদি সদিচ্ছা দেখায় তাহলে সুন্দর একটি পরিবেশ হবে। নির্বাচন পর্যবেক্ষকদের প্রত্যাশা, এবারের ভোট সুষ্ঠু করতে কমিশন দায়িত্বশীল ভূমিকাই রাখবে। দল কি আসলো না আসলো বড় বিষয় না। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। আগুন সন্ত্রাস প্রতিরোধে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বলেছেন ৭ জানুয়ারি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই এসব নাশকতার জবাব দেয়া হবে। মেহেদী হাসানের রিপোর্ট। আমার কি দোষ ছিল? আমার স্ত্রী সন্তানের কি দোষ ছিল? এর বেশি বলার কিছুই নেই। প্রধানমন্ত্রীর কাছে আমার এই দাবি, এই অপরাধীর যেন বিচার হয়। ট্রেনে আগুনে স্ত্রী সন্তান হারানো মিজানের এই কান্নার যেন কোনো শেষ নেই। নির্বাচন বর্জনের নামে প্রতিদিনই চলছে এমন নাশকতা, অগ্নিসন্ত্রাস। এমন পরিস্থিতিতে নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঐক্যবদ্ধ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নাটক ও অভিনয়ে তুলে ধরা হয় নাশকতার চালচিত্র। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন সব ধরনের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে তাদের অবস্থান। ট্রেনের বগিতে আগুন দিয়ে 4 জন মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। মায়ের কোলে দগ্ধ শিশু। আমার কাছে মনে হয় এ রাজনীতি নয়, এ আসলে অন্য কিছু। নাশকতা করে তো আসলে কখনো রাজনীতি হয় না। সেই রাজনীতিকে আমরা বয়কট করি এবং তাদেরকেই করি, তাদেরকে আমরা চিনি। এরা কিন্তু চিহ্নিত শত্রু। তারা বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রূপে এই নির্বাচনের আগে এই ধরনের নাশকতা করে। এই নির্বাচনকে পণ্ড করা নয়, দেশে একটি অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য, অরাজকতা সৃষ্টি করার জন্য এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, তার বিরুদ্ধে আজকে সাংবাদিক সমাজ আমরা এখানে এসেছি। ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে সকল নৈরাজ্যের বিরুদ্ধে জবাব দেওয়ারও আহ্বান জানান তারা। একটি অযৌক্তিক, অনাকাঙ্ক্ষিত এবং বেআইনি একটি অসহযোগ আন্দোলন দিয়ে তারা দেশবাসীকে বিভ্রান্ত করতে চায়। প্রত্যেকটা দলের বিভিন্ন কনসেপ্ট আছে, তাদের নিজস্ব নীতিমালা আছে, সেটা জনগণের কাছে আমরা তুলে ধরবো। আমার একরকম কনসেপ্ট, আপনার একরকম থাকতে পারে। জনগণের ভোটেই পালাবদল হবে। এই নাশকতার বিরুদ্ধে আপনারা ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন। ভোট দিয়ে এই আগুন সন্ত্রাসীদের ট্রেন পোড়ানোর বাহিনীকে না বলে দিন। পরে সন্ত্রাস নৈরাজ্য বিরোধী একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।
নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সামাজিক উন্নয়নের সুফল পাচ্ছে জনগণ, আগামী 15 বছরে উন্নত দেশের স্বীকৃতি পাওয়ার আশা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। বাংলাদেশকে শূন্য থেকে শিখরে নিয়ে যাওয়ার অভূতপূর্ব যাত্রা সম্ভব হয়েছে সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত হওয়ায়, এমনটা মনে করছেন উন্নয়ন গবেষক ও বিশ্লেষকরা। বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সামাজিক খাতে অধিক গুরুত্ব দেওয়ার সুফল পাচ্ছে সব শ্রেণী পেশার মানুষ। এর ধারাবাহিকতা থাকলে আগামী 1.5 দশকে উন্নত দেশ হিসেবে স্বীকৃতি পাওয়া কঠিন হবে না। 21 স্পেশালে ফারজানা শোভার 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন 2য় পর্ব। করতে পারি, তোমাদের ভালোবাসা আমি ত্যাগ করতে পারি না। স্বাধীনতা অর্জনের পরেই আর্থসামাজিকভাবে দেশ পুনর্গঠনের কাজে ঝাঁপিয়ে পড়েন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর সংবিধানের মূল মন্ত্র থেকে সরে গিয়েছিল বাংলাদেশ। সেনা সমর্থিত ও স্বৈরশাসকের আমল। এরপর বিএনপি জামাত জোটের 2 মেয়াদে বাংলাদেশের পরিচয় জুটেছিল তলাবিহীন ঝুড়ি হিসেবে। 96 সালে 21 বছর পর ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সংবিধানের মূল ধারা অনুযায়ী সবার মৌলিক চাহিদা পূরণ, সামাজিক নিরাপত্তা, বৈষম্য নিরসন করে কল্যাণকর রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠার কাজ শুরু হয় বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে। 2001 থেকে 2008 আবারও পিছিয়ে যাওয়ার গল্প। নতুন করে ঘুরে দাঁড়ানোর পালা শুরু হয় 2009-এ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় এলে। আওয়ামী লীগের টানা 3 মেয়াদের 15 বছরে সব সূচকেই এগিয়েছে দেশ। স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের সম্মান অর্জিত হয়েছে। প্রতিটি সূচকে যে বাংলাদেশ এগিয়ে গেছে বিগত 15 বছরে, এর মূল কারণ কি? মূল কারণ যে আমরা আমাদের সংবিধান অনুসরণ করে চলছি এবং মানুষের যে চাহিদাগুলো সেগুলো সরকার উপলব্ধি করে এবং সেই চাহিদাগুলো পূরণ করার জন্য চেষ্টা করে। মানুষের যে চাহিদাগুলো সেগুলো কতটা পূরণ হয়েছে সেটা মানুষকে জিজ্ঞেস করলেই বোঝা যাবে। আজকে সামাজিক গুরুত্ব দিলেন যারা নিচের দিকের মানুষ, তাদের জন্য সামাজিক সুরক্ষা। কৃষিতে গুরুত্ব দিলেন, সবাই যাতে আমরা খেয়ে পরে বেঁচে থাকি। তৃতীয় দিলেন যে ব্যক্তি খাত যেন বিনিয়োগ তারা করতে পারেন, উদ্যোক্তাদের জন্য সমর্থন দিলেন। সো এই দুয়ে মিলে, অর্থাৎ পাবলিক প্রাইভেট মিলেই বাংলাদেশটা এগুতে থাকলো। দিন বদলের সনদ নিয়ে আসা আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশের অঙ্গীকার পূরণ করেছে। 2041 সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ও বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে জনগণের কাছে যেতে চায় দলটি। বিশ্লেষকরা বলছেন, সংবিধানকে সামনে রেখে আওয়ামী লীগ ইশতেহার ঘোষণা ও বাস্তবায়নের ধারাবাহিকতা বজায় রাখায় সুষম উন্নয়ন সম্ভব হয়েছে। দক্ষ জনশক্তি তৈরি করতে হলেও তো একটা স্মার্ট বাংলাদেশ খুব দরকার। সেই জন্য আমি মনে করি যে তিনি অনেক দূর দেখতে পান এবং সেই দেখেই তিনি এগুচ্ছেন। এবং আমাদের যেটা করতে হবে যে তিনি তো একটা অর্কেস্ট্রার মাত্র সুর তুলে দিচ্ছেন, বাকিদের খেলতে হবে, সবাইকে একযোগে কাজ করতে হবে। সেখানে প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর এবং নন গভর্নমেন্টাল সেক্টর সবাইকে হাতে হাত মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে। একজন নেতা তিনি যদি ভিশনারি লিডারশিপ দিতে পারেন তাহলে দেশ এগিয়ে যাবে এবং শেখ হাসিনার মধ্যে বঙ্গবন্ধুর সেই ভিশনারি লিডারশিপের কোয়ালিটি, সেই বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি আছে। মানুষকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, যেটি বঙ্গবন্ধুর বলতে গেলে রাজনৈতিক যে অঙ্গীকার ছিল, সেটি এখন শেখ হাসিনার মধ্যে আমরা লক্ষ্য করছি। সামনের দিনগুলোতে উন্নত দেশের টার্গেট পূরণে, দুর্নীতি কমিয়ে শতভাগ সুশাসন নিশ্চিতে সরকারকে আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান বিশ্লেষকদের। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। এবার আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল ভোটের খবর। নির্বাচনী আমেজে সরগরম উপকূলীয় জেলা বরগুনা। জেলার 2টি আসনেই এখন প্রচারণায় মুখর। বরগুনা 1 আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে চ্যালেঞ্জ জানিয়ে মাঠে নেমেছেন নিজ দলের এই স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু। বরগুনা 2-এ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য সুলতানা নাদিরার বিরুদ্ধে লড়ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন BNM এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক আব্দুর রহমান খোকন। সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটে পছন্দের এমপি নির্বাচিত করতে চান জেলার ভোটাররা। বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা শোভা।
দেখতে চান তারা। বরগুনার একটু উন্নয়ন করতে পারে এই ধরনের এমপি আমরা চাই। আমিও তো একটা 10 টাকা দামের চাউলের কার্ড পাই। আওয়ামী লীগ সরকার আমাকে এনে বলক দিয়েছে, আমরা এতে অনেক খুশি। এই বাজারটা আরো একটু আগুয়ে যেতে ভাঙ্গে হেঁটু আগুয়াই নয়, কারণ বলকে এই ভাঙ্গাটা রোধ করছে। আমরা একটা সঠিক নিরপেক্ষ নির্বাচন চাই। নতুন ভোটাররাও অপেক্ষায় আছেন জীবনের প্রথম ভোট দিতে। প্রথমবার এইবার ভোট দেব। আমি এমন একজন প্রার্থীকে চাই যে হচ্ছে উন্নয়নের কথা ভাববে সব সময়। আমরাও চাই আওয়ামী লীগ সরকার আবার নির্বাচিত হয়ে বরগুনা রেললাইন হোক। দিন ঘনিয়ে আসার সাথে সাথে ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা। জেলার 2টি আসনের প্রার্থীরাই ব্যস্ত নিজেদের প্রচারে। এবার বরগুনা 1 আসনে নৌকার প্রার্থী এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগেরই গোলাম সারোয়ার টুকু ছাড়াও আরও 2 জন। বরগুনা 2 আসনে নৌকার প্রার্থী প্রয়াত এমপি গোলাম সবুর টুলুর স্ত্রী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য সুলতানা নাদিরা। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনএম-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক প্রফেসর আব্দুর রহমান খোকন। 2টি আসনেই নৌকার প্রার্থীরা জয়ী হবে বলে আশাবাদী জেলা আওয়ামী লীগ। মাননীয় প্রধানমন্ত্রীর তার যে সফলতা এবং তার যে জনগণের প্রতি গভীর ভালোবাসা, তার ফলশ্রুতিতে মানুষ শেখ হাসিনাকে ভোট দেবে, নৌকায় ভোট দেবে, আওয়ামী লীগকে ভোট দেবে এবং আমি তাদের একজন কর্মী হিসেবে তারা আমাকে। বরগুনা 1-এ লড়াই হবে বলেই জানালেন স্বতন্ত্র প্রার্থী টুকু, আর বিএনএম প্রার্থী জানালেন বরগুনা 2 আসনে নৌকার সাথেই তাদের লড়াই হবে। আমি মেহনতি মানুষের সাথে চিরদিন ছিলাম, দুর্নীতির বিরুদ্ধে ছিলাম, শোষক শ্রেণীর বিরুদ্ধে ছিলাম, দুর্নীতিবাদদের বিরুদ্ধে ছিলাম, অত্যাচারীর বিরুদ্ধে ছিলাম। আমি চিরকাল শোষিত মানুষের পক্ষে ছিলাম, আমি এখনো শোষিত মানুষের পক্ষে আছি। মানুষ আমাকে সেভাবেই গ্রহণ করছে। এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদের জীবনের দৈনন্দিন জীবনের উন্নতি করার জন্য, তাদের মুখে হাসি ফোটাবার জন্য যা যা করা প্রয়োজন আমি সবগুলো করার চেষ্টা করব। বরগুনা 1 আসনে মোট ভোটার রয়েছে 4,14,402, আর বরগুনা 2-এ ভোটার সংখ্যা 6,82,768 জন। ফারজানা শোভা, 21 টেলিভিশন। দেশজুড়ে জমজমাট নির্বাচনী প্রচারণা। খুলনা 2 আসন থেকে সেখানকার খবরাখবর জানাচ্ছেন সহকর্মী জয়দেব রায়। আমি দাঁড়িয়ে রয়েছি খুলনার 2 নং আসনে। এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ সালাউদ্দিন জুয়েল। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, খুলনার 6টি আসনে কিন্তু ফেভারিট প্রার্থী রয়েছে। এবারের নির্বাচনে খুলনা 3 থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল, এবং খুলনা 4 থেকে লড়াই করছেন বিশিষ্ট শিল্পপতি সালাম মুর্শিদি, এবং খুলনা 5 থেকে লড়াই করছেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। এছাড়াও কিন্তু এই 6টি আসনের মধ্যে স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে খুলনা 4-এ আরেকটু জানিয়ে রাখতে চাই, খুলনা 4-এ সাবেক হুইপ মোস্তফা রশিদি সুজার ভাই মোস্তফা রশিদি দ্বারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, এবং খুলনা 5-এ নারায়ণচন্দ্র চন্দ্রের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন ফুলতলা উপজেলা সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন, এবং খুলনা 6-এ কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি সেখানে কিন্তু মোরল রশিদের সাথে লড়াই করবেন ইঞ্জিনিয়ার SM মাহবুব আলম। সব মিলিয়ে খুলনা কিন্তু এখন নির্বাচনী প্রচারণায় তুঙ্গে। এই ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। দুর্নীতি, দুর্বৃত্তায়ন দমন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার প্রকাশ করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। জাতীয় প্রেস ক্লাবে 28 দফা ইশতেহার ঘোষণা করেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নূর মোহাম্মদ বকুল। এ সময় বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশে উন্নয়নের মাত্রা আশানুরূপভাবে বৃদ্ধি পেলেও সমাজে বৈষম্য রয়েই গেছে। ক্ষমতায় গেলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বৈষম্য নিরসন ও শোষণ মুক্তির লক্ষ্যে আইন ও বিধি প্রণয়ন, সামাজিক ক্ষমতায়ন, আদিবাসী, সংখ্যালঘু, নগরের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষা, নারীর ক্ষমতায়ন সহ ইশতেহারের সব দফা বাস্তবায়নের চেষ্টা করবে ওয়ার্কার্স পার্টি।
মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনার জন্যই বিএনপি সহ সমমনা দলগুলো রাজপথে আন্দোলন করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতীয় প্রেস ক্লাবে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট আয়োজিত এক আলোচনায় মঈন খান বলেন, নির্বাচনের আগেই সরকারের নৈতিক পরাজয় ঘটেছে আসন ভাগাভাগির মাধ্যমে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায়ের পথ দেখানো হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির সিনিয়র এই নেতা। সরকার পতনের আন্দোলনে লয়ার্স ফ্রন্টের আইনজীবীদের ভূমিকা রাখারও আহ্বান জানান মঈন খান। জনগণকে সম্পৃক্ত করে সেই রাজনীতি করে যাব এবং এই উদ্দেশ্যে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। সরকার 7 তারিখে জানুয়ারি কি করলো বা না করলো সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আবারও সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। গাজায় ত্রাণ সহায়তা নিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাব পাশ। ইসরায়েলি হামলায় আরও 2 শতাধিক ফিলিস্তিনির মৃত্যু। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। মানবতার শক্তিতে আস্থা রাখার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির 51তম বার্ষিক সাধারণ সভা। শনিবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই সভায় সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল এটিএম আব্দুল ওয়াহাব অবসরপ্রাপ্ত। সভায় 2024 সালের প্রস্তাবিত বাজেট, 50তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ও 2023 সালের বার্ষিক প্রতিবেদন অনুমোদন করা হয়। সাধারণ সভায় সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য, 68 ইউনিটের ডেলিগেট সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, সমাজ কল্যাণ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ পর্যায়ে ব্যবসা বাণিজ্যের খবর। নোয়াখালী অঞ্চলের প্রায় 400 কৃষকের মাঝে শতকরা 4 মুনাফায় কৃষি ঋণ বিতরণ করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। নোয়াখালীর সুবর্ণচর উপজেলা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে এই ঋণ বিতরণ করা হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকান উল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার, সোশ্যাল ইসলামী ব্যাংকের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশনের প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কারচুপির চেষ্টা হলেই ভোট বন্ধ, সিএসির হুঁশিয়ারি, আচরণবিধি নিয়ে কঠোর হচ্ছে কমিশন। সন্ত্রাসী দল বিএনপির হাতে বাংলাদেশকে তুলে দেয়া হবে না বললেন শেখ হাসিনা, সুষ্ঠু ভোটের আশ্বাস। দেশ জুড়ে ভোটের প্রচার, বিরামহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী ঈগল আর ট্রাক, অভিযোগ পাল্টা অভিযোগে ভোটের মাঠে উত্তেজনা। আগুন সন্ত্রাস প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, প্রতিবাদী সমাবেশে নাশকতাকারীদের ধিক্কার। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।